আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছ আশা করছি। তো চলো দেখি আমাদের ইএলটি চলতেছিল। ইএলটি আজকেই শেষ হয়ে যাবে, মানে আমি যতটুকু পড়াতে চাচ্ছিলাম সেটা শেষ হয়ে যাবে। আগামী নেক্সট 2-3টা ক্লাস আবার আমি কন্টিনেন্টাল পড়াবো, তারপর আবার ইএলটি তে ফিরে আসবো। ইএলটি তোমরা একটু বেশি ক্লাস পাবা, কারণ হইলো যে ইএলটির বেশি প্রশ্ন আছে সেজন্য। আর যাদের কন্টিনেন্টাল আছে তারা একটু ব্রেক করে করে আর কি, কন্টিনেন্টালের স্টোরি গুলা হয়ে গেলে তারপর পরীক্ষা নিবো ওদের। হুম। তো আজকে আমরা 2টা প্রশ্ন পড়বো, দেখি। আম, এই 2টা, বই এ- এখন দেখতে হবে না এগুলো পড়েছি আমরা, এই 2টা আজকে পড়বো। তো চলো আমরা এই প্রশ্ন 2টা ওপেন করি। আচ্ছা, যে এই জায়গায় একটু ভুল আছে, হ্যাঁ, এই জায়গাটা হচ্ছে টোটাল রেসপন্সিভ মেথড, এটা না, টোটাল ফিজিক্যাল রেসপন্স রেসপন্স আর কি। টোটাল ফিজিক্যাল রেসপন্স প্রশ্নটা টিপিআর যেটা। তো আমি আমাদের ইয়েতে যাই, কি ব্যাপার, ওপেন তো আছেই। এই একটা মেথড, আর একটা মেথড হচ্ছে অডিও লিঙ্গুয়াল, এই একটা অডিও লিঙ্গুয়াল মেথড। আমাদের সিলেবাসে সাজেশনে প্রথম রয়েছে অডিও লিঙ্গুয়াল। তো আমরা অডিও লিঙ্গুয়াল মেথডটা পড়ি। দেখো, হোয়াট আর দ্য গোলস অ্যান্ড প্রিন্সিপাল অফ দ্য অডিও লিঙ্গুয়াল মেথড। অডিও লিঙ্গুয়াল মেথডের যে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স, ফিচার্স, প্রিন্সিপালস, এগুলো কি, এবং এটার লক্ষ্য কি, এটা টেকনিকটা কি, মানে অল অ্যাবাউট এই মেথড সম্পর্কে আমরা আজকে পড়বো। শুরুতে আমরা যাচ্ছি হোয়াট আর দ্য গোলস অ্যান্ড প্রিন্সিপালস এখানে। এই নোটগুলো একটু বড়, আজকের ক্লাসটা তোমাদের মোটামুটি 1 ঘন্টার বেশি হবে, কারণ ওই যে 2টা প্রশ্ন পড়বো আমরা। তো দেখো এখানে, দেখো, the audiolingual method is an approach to language teaching that gained popularity in the mid 20th century, particularly in the 1950s and 1960s। বলতেছে অডিও লিঙ্গুয়াল, অডিও মানে আমরা জানি যে আমরা যেগুলো সাউন্ড শুনি সেগুলো, এবং লিঙ্গুয়াল বলতে ভাষা আর কি, ভাষা শেখার ব্যাপার স্যাপার। তো হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথড, এইটা মূলত একটা অ্যাপ্রোচ, একটা পদ্ধতি ভাষা শেখার ক্ষেত্রে, ভাষা শেখানোর ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ টিচিং এর ক্ষেত্রে। এবং এইটা পপুলারিটি, জনপ্রিয়তা অর্জন করে 20th সেঞ্চুরির মিডিলের দিকে, বিশেষ করে 1950-এর দশক থেকে 1960-এর দশক, এইটা অর্থাৎ 1950-এর দশক। কেউ একজন বলো তো, 1950-এর দশক বলতে কত কত সাল বোঝায়, কত সাল থেকে কত সাল? এবং 60-এর দশক বলতে কত সাল থেকে কত সাল বোঝায়? 50-এর দশক বলতে 1941 সাল থেকে। হ্যাঁ, আহ, 1941 সাল থেকে 50, 49 49। 49 না, ওইটা না, তোমার হচ্ছে 40 থেকে 49, 40 থেকে 49, এবং ওইদিকে 50 থেকে 59 পর্যন্ত, এটা হচ্ছে 60-এর দশক। তো এই সময়টাতে এই এই অডিও লিঙ্গুয়াল মেথডটা অনেক জনপ্রিয়তা লাভ করে। ইট ইমার্জড অ্যাজ আ রেসপন্স টু বিহেভিয়ারিস্ট থিওরিজ of learning and was influenced by the structural linguistics prevalent at the time। বলতেছে এইটা মূলত উত্থান ঘটেছিল, এই অডিও লিঙ্গুয়াল মেথডটা আসলো বিহেভিয়ারিস্ট যে থিওরিটা আছে সেই থিওরির রেসপন্স হিসাবে, মানে সেইটার রিয়াকশন হিসাবে এটা আসলো। এবং আসার পরে ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই দ্য স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স, এবং ওই সময়টাতে স্ট্রাকচারাল লিঙ্গুইস্টিক্স এর দ্বারা এটা প্রভাবিত হয়। মানে স্ট্রাকচার, আমরা যেমন টেন্সের স্ট্রাকচার পড়ি, ভয়েসের স্ট্রাকচার, সেই স্ট্রাকচার দ্বারা এটা ইনফ্লুয়েন্সড হয়, প্রভাবিত হয়। The method places a strong emphasis on oral communication
অ্যান্ড লিসনিং স্কিল। এই মেথডটা মূলত গুরুত্বারোপ করে, খুব স্ট্রংলি গুরুত্বারোপ করে মৌখিক যোগাযোগ বা কমিউনিকেশন যেটা সেটা, এবং লিসনিং স্কিলের উপরে। লিসনিং স্কিলের উপরে এটা। বাড়ির পাশে একটা কুকুর এসে এত চিল্লাপাল্লা করতেছে, আমি তোমাদের সাথে কথা বলতেছি, আমি নিজে শুনতে পাচ্ছি না তুমি কি বলতেছি। একটা বাচ্চা তুলছে, এই বাচ্চাগুলোর জন্য খুব ইয়ে করতেছে। দ্য মেথড প্লেসেস এ স্ট্রং এমফাসিস, মানে ওরাল কমিউনিকেশন মানে মৌখিক যে কনভারসেশন সেটার উপরে, এবং লিসনিং স্কিলের উপরে এটা জোর দেয়। ড্রয়িং অন দ্য বিলিভ দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং শুড মিমিক দ্য ওয়ে উই ন্যাচারালি অ্যাকোয়ার অ্যাট আওয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এবং এখানে একটা বিশ্বাসকে মূলত ড্র করে তারা, একটা বিশ্বাসের উপর অ্যাটেনশন দেয়, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ মূলত ওই সমস্ত ওয়েকে, যে সমস্ত ওয়েতে আমরা আমাদের প্রথম ল্যাঙ্গুয়েজ নেটিভ ল্যাঙ্গুয়েজটা অর্জন করি, সেই সমস্ত ওয়েগুলোকে মিমিক করার কথা বলা হয়। বলা হয় যে মানে এই অডিও লিঙ্গুয়ালে বলা হয় যে আমাদের ওইটা মিমিক করা উচিত, আমাদের ওটা নকল করা, কপি করা, ইমিটেট করা উচিত। এবার দেখো, গোল অফ দ্য ল্যাঙ্গুয়েজ অডিও লিঙ্গুয়াল মেথড। এই মেথডের গোলটা হচ্ছে ওরাল প্রফিসিয়েন্সি, অর্থাৎ মৌখিক যে দক্ষতা অর্জন করা। The primary goal of the audiolingual method is to develop students' oral proficiency in the target language. অর্থাৎ যে ল্যাঙ্গুয়েজটা শিখতে যাচ্ছে টার্গেট ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজে মৌখিক যে ফ্লুয়েন্সি পাওয়া, ওরাল যে ফ্লুয়েন্সি পাওয়া বা স্পোকেনের যে ফ্লুয়েন্সি পাওয়া, সেইটার ক্ষেত্রে মূলত আহ, ইয়ে করা হয় আর কি। এটার প্রাইমারি গোল, এটার প্রধান লক্ষ্য বলতে পারো, বেসিক লক্ষ্য। দিস মিনস ফোকাসিং অন দ্য এবিলিটি টু স্পিক অ্যান্ড আন্ডারস্ট্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজ ইফেক্টিভলি। এটার মানে হলো যে স্পোকেন ইংলিশে বা ইংলিশে কথা বলা, বা তুমি যে ভাষা শিখতেছো আর কি, সেই ভাষায় কথা বলা এবং ওই ভাষাটা শুনে বুঝতে পারা ইফেক্টিভলি, এটার উপরে মূলত ফোকাস দেওয়া হয়, হাইলাইট করা হয়, জোর দেওয়া হয়। দ্য মেথড এইমস টু মেক ল্যাঙ্গুয়েজ লার্নিং এ প্র্যাকটিক্যাল স্কিল অ্যান্ড লার্নার্স ক্যান ইউজ ইন রিয়েল লাইফ কমিউনিকেশন সিচুয়েশনস। কমিউনিকেটিভ দি কমিউনিকেটিভ সিচুয়েশনস। এই মেথডটার আরেকটা লক্ষ্য হলো ল্যাঙ্গুয়েজটাকে, টু মেক ল্যাঙ্গুয়েজ লার্নিং এ প্র্যাকটিক্যাল স্কিল। এটা ল্যাঙ্গুয়েজ লার্নিংটাকে একটা প্র্যাকটিক্যাল স্কিলে পরিণত করে, যাতে করে লার্নার্স ক্যান ইউজ ইন রিয়েল লাইফ কমিউনিকেটিভ সিচুয়েশন, যাতে করে লার্নাররা, শিক্ষার্থীরা রিয়েল লাইফ সিচুয়েশনে এটা ইউজ করতে পারে। কমিউনিকেটিভ সিচুয়েশন দরকার নাই, রিয়েল লাইফ সিচুয়েশনে যাতে করে এরা এটা ইউজ করা যেতে পারে। তাহলে এই হচ্ছে ওরাল প্রফিসিয়েন্সি বা ফ্লুয়েন্সি অর্জন, এটা একটা লক্ষ্য। 2 নাম্বার হচ্ছে অ্যাকিউরেসি ইন প্রোনাউন্সিয়েশন। প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে একেবারে নির্ভুলতা তৈরি করা। অ্যানাদার কি অবজেক্টিভ ইজ অ্যাচিভিং অ্যাকিউরেট প্রোনাউন্সিয়েশন। আর একটা হচ্ছে উদ্দেশ্য হচ্ছে একেবারে অ্যাকিউরেট সঠিক প্রোনাউন্সিয়েশনটাকে অর্জন করা হচ্ছে একটা লক্ষ্য। দ্য মেথড এমফাসাইজেস কারেক্ট প্রোনাউন্সিয়েশন ফ্রম দ্য বিগিনিং। এই মেথডটা মূলত জোর দিয়ে থাকে সঠিক উচ্চারণের উপরে একবারে শুরু থেকেই। ইউজিং রিপিটেটিভ ড্রিলস, এবং রিপিটেটিভ ড্রিল ইউজ করা হয়। এই ড্রিল মানে হচ্ছে কি জানো, এই ড্রিল মানে আমরা যে ড্রিল মেশিন বলি না, ওই ড্রিলই, কিন্তু এই ড্রিল মানে হচ্ছে অনুশীলন করা, প্র্যাকটিস করা। হুম, এই ড্রিল মানে অনুশীলন করা। এটা, এই শব্দটা শিখে রাখবে, এটা দরকার হয়। তো বলছে ইউজিং রিপিটেটিভ ড্রিলস, বারবার অনুশীলনের দরকার হয়। অ্যান্ড ইমিটেশন এক্সারসাইজ, এক্সারসাইজেস টু হেল্প লার্নার্স, এবং ইমিটেশনটার দরকার হয়, যেটা লার্নারদেরকে হেল্প করে ডেভেলপ ক্লিয়ার অ্যান্ড ন্যাচারাল সাউন্ডিং স্পিচ প্যাটার্নস। মানে একেবারে ক্লিয়ার সাউন্ড করা বা ন্যাচারাল সাউন্ডের যে প্যাটার্ন গুলো, সেই প্যাটার্ন গুলোকে শিখতে হেল্প করে, প্র্যাকটিস করতে হেল্প করে। তাহলে অ্যাকিউরেসি ইন প্রোনাউন্সিয়েশন এটা একটা লক্ষ্য। এই প্রশ্নগুলো বানিয়ে লেখা যায় কিন্তু। এই প্রশ্নগুলো তোমাদের ভেতরে যারা একটু অ্যাডভান্স স্টুডেন্ট আছো, তারা দেখবা যে একবার দুইবার পড়ে নিয়ে এবার এটা বানিয়ে লিখতেছে। এটার বাংলাটা নিজের মতো, মানে ইংলিশটা নিজের মতো করে লিখতেছে। তো এগুলো তোমরা একটু প্র্যাকটিস করো, ভালো করে পড়ো, দেখবা যে বানিয়ে লিখতে পারতেছো। অটোমেটিক রেসপন্স। অটোমেটিক রেসপন্স হচ্ছে স্পন্টেনিয়াস রেসপন্স, যেটা স্বতঃস্ফূর্ত রেসপন্স। ধরো তোমার এখানে
আহ তোমার বাংলা ভাষায় কেউ যদি তোমাকে গালি দিয়ে যায়, তোমার মুখ চুপ করে থাকবে? তুমিও ঠাস ঠাস করে কয়েকটা দিয়ে দিবা। এবার তোমাকে যখন ধরো বিচার বসলো, এবার বলতে কি বলবো ভাই, আমার এই গালি দিয়েছে তাই আমি দিয়েছি, তাছাড়া আমি দিতাম না, মানে কি ওটা অটোমেটিক বের হয়ে গেছে। তো কিছু রেসপন্স আছে এগুলো অটোমেটিক বের হবে। গায়ে মশা পড়েছে, তোমার হাতকে আলাদা করে বলা লাগতেছে না যে ওখানে গিয়ে মার, হাত অটোমেটিক ওখানে গিয়ে ঠাস ঠাস করে মেরে দিচ্ছে। তো আহ, এই জিনিসগুলোই, এটাকে বলা হচ্ছে অটোমেটিক রেসপন্স। তো বলতেছে অডিও লিঙ্গুয়াল মেথড সিক্স টু ক্রিয়েট অটোমেটিক অ্যান্ড হ্যাবিচুয়াল রেসপন্সেস টু ল্যাঙ্গুয়েজ স্টিমিউলি। অর্থাৎ ল্যাঙ্গুয়েজ স্টিমিউলির ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজের যে ক্ষেত্রে তুমি ভাষার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটাকে তোমার অটোমেটিক রেসপন্সের পর্যায়ে নিয়ে যাওয়া এবং হ্যাবিটে পরিণত করা। আমরা কি করি, আমরা অনেক সময় যেমন আহ, যেমন আমরা ইংরেজিতে কথা বলতে গেলে আমরা ইউজ ইউজ শব্দটা ইউজ করি। এই যে আমি যেমন বললাম আর কি, ইউজ শব্দটা ব্যবহার করি। তারপরে বেসিকলি, অবভিয়াসলি, রাইট, ওকে, থ্যাংক ইউ, সো মাচ, এই এই জাতীয় কথাগুলো যে আমরা ইউজ করি, এগুলো কিন্তু আমাদের হ্যাবিটে পরিণত হয়ে গেছে, তাই না? এগুলো ব্যবহার করতে করতে হয়। তো প্র্যাকটিক্যাল লাইফে ব্যবহার না করলে তো এটা হবে না। আর এটা অডিও লিঙ্গুয়ালের প্রধান কাজটাই হচ্ছে এটা, এই এরকম অটোমেটিক রেসপন্স তৈরি করা। যেমন আমরা ওকে ওকে শব্দটা, হ্যালো শব্দটা আমাদের অভ্যাস হয়ে গেছে না? তোমাকে যখন মোবাইলে কথা বলতেছে অটোমেটিক হ্যালো মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে, তুমি বলতে চাচ্ছ না তাও বের হয়ে যাবে। তো এরকম রেসপন্স তৈরি করা অটোমেটিক। থ্রু এক্সটেন্সিভ repetition and pattern practice, learners are expected to respond to language cues without conscious thought. বলা হচ্ছে যে খুব বেশি রিপিট করার মাধ্যমে, রিপিটেশনের মাধ্যমে, বারবার ইউজ করার মাধ্যমে, প্যাটার্ন প্র্যাকটিস করার মাধ্যমে একটা লার্নার, মানে প্রত্যাশা করা হয় যে একটা লার্নার রেসপন্ড করবে ল্যাঙ্গুয়েজে কোনো রকমের কনসাস থটস ছাড়াই। হ্যাঁ, আমরা কি হয় যে অনেক সময় স্পোকেন ইংলিশ করতেছি, চিন্তা করে করে বলতেছি, বাট এমন অনেক কথা আছে যেগুলো আমাদের চিন্তা করা লাগে না। এখনই যদি তোমাকে বলা হয় যে হু আর ইউ, তুমি ঠাস করে বলে দিবা যে আই এম আতিক ফয়সাল। তারপরে তোমাকে যদি বলা হয় যে হোয়াট ডু ইউ লিভ, তুমি ঠাস করে বলে দিবা আই লিভ ইন ঢাকা। তো এই যে এই কথাগুলো কিভাবে, এগুলো আমরা এতবার ইউজ করেছি যে এটা আমাদের এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে, এটা ভাবতে হয় না। বাট এমন অনেক কথা আছে, এখনই যে তোমাকে বলা হয় যে প্লিজ প্রেজেন্ট ইউর সেলফ, ওই আমি অমুক জায়গায় লিভ করি, অমুক জায়গা থেকে পড়াশোনা করি, এর বাহিরে বলতে গেলে কিন্তু আমাদের আটকে যায়, কারণ ওইটা আমরা বারবার ইউজ করি না, প্র্যাকটিস করি না, এই জন্য আমাদের অভ্যাসে পরিণত হয়নি ওইটা। This automaticity is believed to facilitate smooth and spontaneous communication. এই যে বলতেছে, এই যে অটোমেটিক সিটি যেটা তৈরি করা হচ্ছে, স্বয়ংক্রিয়তা যেটা তৈরি করা হচ্ছে, বিশ্বাস করা হয় যে এটা একটা স্মুথ এবং স্বতঃস্ফূর্ত কমিউনিকেশনটাকে সহজ করে দেয়। আমরা যখন মুখস্থ করতে যাই কোনো একটা সেন্টেন্স, মুখস্থ হচ্ছে না, তখন আমরা এটা বারবার রিপিট করি না, একটা সময় আমাদের মুখস্থ হয়ে যায়। ঠিক এরকমই এই অডিও লিঙ্গুয়াল মেথডেও এটাই করানো হয়। ভোকাবুলারি বিল্ডিং, অডিও লিঙ্গুয়াল যে মেথড, এইটার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আমাদের ভোকাবুলারিটাকে শক্ত করা। ভোকাবুলারি অ্যাকুইজিশন ইজ আ ক্রুশাল কম্পোনেন্ট অফ দ্য মেথড। এই মেথডের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট বা কম্পোনেন্ট হচ্ছে এই ভোকাবুলারির অর্জন করা, বা বেশি বেশি শব্দ মুখস্থ করা বা এটা মনে রাখা। লার্নার্স আর এক্সপোজ টু এ ভ্যারাইটি অফ ওয়ার্ডস। লার্নারদের সামনে অনেক বৈচিত্র্যময় ওয়ার্ডস আসে এবং এক্সপোজ করা হয়, তাদের সামনে প্রকাশ করা হয়। অ্যান্ড ফ্রেজেস, এবং ফ্রেজ গুলোকে প্রকাশ করা হয় কিসের মাধ্যমে? থ্রু ডায়ালগস, ড্রিলস অ্যান্ড এক্সারসাইজেস। ডায়ালগ, তারপরে বিভিন্ন রকমের অনুশীলন এবং বিভিন্ন রকমের প্র্যাকটিসের মাধ্যমে এগুলো লার্নারদের সামনে এক্সপোজ করা হয় এবং লার্নাররা ওইগুলো শিখে নেয়। দ্য ফোকাস ইজ অন প্র্যাকটিক্যাল এভরিডে ল্যাঙ্গুয়েজ দ্যাট লার্নার্স ক্যান অ্যাপ্লাই ইন রিয়েল লাইফ সিচুয়েশন। এবং ফোকাস করা হয় প্র্যাকটিক্যাল এর উপরে আর কি, ব্যবহারিক দিকের উপরে, এবং এভরিডে ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করার উপরে, যেটা মূলত লার্নারদেরকে রিয়েল লাইফ সিচুয়েশনে অ্যাপ্লাই করার ক্ষমতা দান করে, বা লার্নাররা এটা অ্যাপ্লাই করতে পারে আর কি। তো এই হলো ভোকাবুলারি বিল্ডিং। এবার আসছে স্ট্রাকচারাল কম্পিটেন্স, স্ট্রাকচারের উপরে দক্ষতা। আমরা কি হয় যে ভাষা শিখতে গেলে টেন্স আমরা কিভাবে শিখি? আমার মনে হয় না দুনিয়াতে এমন কোন স্টুডেন্ট আছে যারা নেটিভ না, টেন্স স্ট্রাকচার না শিখে কেউ কিছু করতে পেরেছে, এটা আমার বিশ্বাস হয় না। বা নেটিভদের সাথে দীর্ঘদিন বসবাস করা ছাড়া পড়াশোনা করতে গেলে আমাদেরকে টেন্স লাগবে। ভয়েস এর ক্ষেত্রে আমাদের ভয়েসের স্ট্রাকচার পড়তে হবে, তারপরে আমরা একটা সময় গিয়ে স্ট্রাকচার লাগবে না, তাই না? কিন্তু শুরুর দিকে স্ট্রাকচার লাগবেই।
তো এটা বলতেছে যে দ্য মেথড এইমস টু ডেভেলপ লার্নার্স আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য আন্ডারলাইং স্ট্রাকচার অফ দ্য ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজের ভেতরে তুমি যে ল্যাঙ্গুয়েজ শিখতে যাচ্ছ সেই ল্যাঙ্গুয়েজের ভেতরে যে স্ট্রাকচার গুলো রয়েছে, স্টুডেন্টদের উচিত বা এই মেথডটা উদ্দেশ্য হচ্ছে স্টুডেন্টদেরকে সেই স্ট্রাকচার গুলো বুঝিয়ে দেয়া বা এগুলোর মাধ্যমে ওই স্ট্রাকচারের সাথে পরিচয় করিয়ে দেয়া। দিস ইনক্লুডস নলেজ অফ গ্রামার রুলস অ্যান্ড সেন্টেন্স প্যাটার্নস। এটার ভেতরে রয়েছে গ্রামারের রুল সম্পর্কে নলেজ, গ্রামারের নিয়মকানুন সম্পর্কে জ্ঞান, এবং একই সঙ্গে সেন্টেন্স প্যাটার্ন সম্পর্কেও জানা থাকতে হয়। থ্রু রিপিটেটিভ প্র্যাকটিস স্টুডেন্টস internalize the structures, allowing them to construct grammatically correct sentences। হচ্ছে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে স্টুডেন্টরা স্ট্রাকচার গুলো তাদের ভেতরে নিয়ে নেয় এবং একই সঙ্গে হচ্ছে আহ, তাদেরকে allowing them to construct grammatically correct sentence, এবং এটা কি করে তাদেরকে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স প্রডিউস করতে সক্ষম করে তোলে, অ্যালাউ করে। এগুলো নিজের মতো করে লিখতে হবে। হ্যাঁ, এই সেন্টেন্স গুলো পড়ার সময় আমরা পড়বো, বাট এগুলো লিখার সময় অনেক সময় এরকম হবে যে এত কঠিন, এগুলো একটু কঠিন, এগুলো এইভাবে লেখা আসবে না, কিন্তু নিজের মতো করে আসবে। ওই নিজের মতো করে লিখতে পারতে হবে কিন্তু। এবার আসলে প্রিন্সিপাল অফ দ্য অডিও লিঙ্গুয়াল মেথড। আমরা এতক্ষণ পড়লাম হচ্ছে এইটার গোলটা পড়লাম, এটার উদ্দেশ্যটা কি বা লক্ষ্যটা কি। এরপরে আমরা পড়বো হচ্ছে এটার প্রিন্সিপাল, এটার বৈশিষ্ট্যগুলি পড়বো। এরপরে গিয়ে আমরা পড়বো হচ্ছে এটার আহ আচ্ছা, এটা গোল এবং প্রিন্সিপাল এই দুইটাই মনে হয় আছে প্রশ্নে, ওই জন্য এই দুইটাই গোল এবং প্রিন্সিপাল। আচ্ছা, এবার আমরা প্রিন্সিপাল পড়ি। ড্রিলস অ্যান্ড রিপিটেশন। সেন্ট্রাল টু দ্য অডিও লিঙ্গুয়াল মেথড ইজ দ্য ইউজ অফ ড্রিলস অ্যান্ড রিপিটেশনস। অর্থাৎ প্র্যাকটিস এবং বারবার রিপিট করা, এইটাকে ব্যবহার করাও হচ্ছে অডিও লিঙ্গুয়াল মেথডের একটা সেন্ট্রাল এইম। আচ্ছা, আমরা একটা সেন্টেন্স সাজাই। সেন্ট্রাল এইম of the audiolingual method is the use of drills and repetitions. Learners engage in various types of drills. বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি, প্র্যাকটিস, সেই জায়গাগুলোতে মূলত লার্নাররা এঙ্গেজ থাকে, ইনক্লুডিং সাবস্টিটিউশন ড্রিলস, এবং তারা সাবস্টিটিউশন। আচ্ছা, তোমাদেরকে ড্রিলস এর মিনিংটা দেখায় আসি। ড্রিলস এর অনেকগুলো মিনিং আছে। ড্রিলস এর এই যে অনেকগুলো, কসরত মানে অনুশীলন, এই যে অনুশীলন। এরপরে ড্রিল মানে ছিদ্র করা, ওই যে যেটা দিয়ে আমরা ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে থাকি। এই যে অনুশীলন মানে এখানে বারবার অনুশীলনের কথাই আসতেছে আর কি। আমরা তো যেটা অনুশীলন হিসেবে আমরা যেটা জানি প্র্যাকটিস এক কথায়। বলতেছে সাবস্টিটিউশন ড্রিল করা, অনুশীলন করা। অনেক সময় শব্দ, এই যেমন এখানে আমরা প্র্যাকটিস না বলে আমরা এখানে ড্রিল শব্দটা ইউজ করতেছি, এটা সাবস্টিটিউশন করতেছি না ওয়ার্ডের ক্ষেত্রে। তো এরকম ট্রান্সফরমেশন ড্রিলস, অর্থাৎ ট্রান্সফরমেশন প্র্যাকটিস করা, রিপিটেশন প্র্যাকটিস করা, এই প্র্যাকটিস গুলো করা হয় বা এই প্র্যাকটিস গুলো লার্নাররা আর কি করে থাকে অডিও লিঙ্গুয়াল মেথডে। দিস এক্সারসাইজেস আর ডিজাইন টু রিইনফোর্স ল্যাঙ্গুয়েজ প্যাটার্নস অ্যান্ড স্ট্রাকচারস। এই এক্সারসাইজ গুলো এমন ভাবে ডিজাইন করা হয় আহ, যে ল্যাঙ্গুয়েজের প্যাটার্ন এবং স্ট্রাকচার গুলোকেই রিইনফোর্স করা হয় আর কি। মানে তুমি যেদিক দিয়ে যাও খালি শুধু প্যাটার্ন এবং স্ট্রাকচারই শিখতেছো। উদাহরণস্বরূপ এখানে বলতেছে ইন এ রিপিটেশন ড্রিল দ্য টিচার সেইস এ সেন্টেন্স অ্যান্ড দ্য স্টুডেন্টস রিপিট ইট মাল্টিপল টাইমস ফর প্র্যাকটিস। বলতেছে উদাহরণস্বরূপ, মানে এটা একটা এক্সাম্পল যে এটা কিভাবে হচ্ছে। তো বলতেছে যে এই রিপিটেশন ড্রিলের ক্ষেত্রে, রিপিটেশনের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসের ক্ষেত্রে টিচার একটা সেন্টেন্স বলবে এবং স্টুডেন্টরা ওইটাই বারবার বারবার বলবে। এরপর আসে প্যাটার্ন প্র্যাকটিস। দ্য মেথড এমপ্লয়িজ প্যাটার্ন প্র্যাকটিস টু হেল্প লার্নার্স ইন্টারনালাইজ ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার। বলা হচ্ছে এই মেথডটা মূলত প্যাটার্ন প্র্যাকটিসটাকে অ্যাপ্লাই করে এবং এইটা লার্নারদেরকে হেল্প করে স্ট্রাকচার গুলোকে, ভাষার স্ট্রাকচার গুলোকে ভেতরে নিতে, ইন্টারনালাইজ করতে, মুখস্থ করতে।
This involves presenting sentence or dialogues with specific grammatical patterns, and students practice these patterns in various contexts. বলা হচ্ছে এটার সাথে জড়িত থাকে প্রেজেন্টিং সেন্টেন্স অর ডায়ালগ, অর্থাৎ সেন্টেন্স প্রেজেন্ট করা বা ডায়ালগ বলা, এটা ইনভলভ থাকে উইথ স্পেসিফিক গ্রামার প্যাটার্নস, স্পেসিফিক কোনো গ্রামাটিক্যাল প্যাটার্নসে, এবং স্টুডেন্টরা প্র্যাকটিস করে থাকে ওই প্যাটার্নগুলো বিভিন্ন প্রসঙ্গে। যেমন ওই যে আমরা প্র্যাকটিস করে থাকি হচ্ছে তোমার ধরো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিলাম, নিয়ে হয়তো বললাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের উপরে 10টা সেন্টেন্স লিখো বা 20টা সেন্টেন্স লিখো, তারপরে কন্টিনিউয়াসে যাও 20টা সেন্টেন্স লিখো। তো এই যে 20টা সেন্টেন্স যখন তুমি লিখতেছো, 10টা সেন্টেন্স লিখতেছো, তখন প্যাটার্নটা তোমার একেবারে মুখস্থ হয়ে যাচ্ছে না? তো ওইটাই করানোর কথা বলতেছে, স্টুডেন্টদেরকে এগুলো করানো হয়, এগুলো রিলেটেড আর কি। তো এখানে এক্সাম্পল হিসেবে বলতেছে, এখানে এখানে আরো ভালো বুঝতে পারবো। দ্য স্টুডেন্টস মাইট প্রেজেন্ট এ ডায়ালগ where the students fill in the blanks with appropriate verb forms, reinforcing a particular grammatical structure. বলতেছে যে একটা স্টুডেন্ট, একটা টিচার কি করবে, একটা ডায়ালগ দিবে এবং সেখানে কিছু ফিল ইন দা, সেখানে কিছু গ্যাপ থাকবে আর কি, ব্ল্যাঙ্ক থাকবে, এবং স্টুডেন্টরা সেই ব্ল্যাঙ্ক গুলো ফিল করবে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব দ্বারা, ওই রাইট ফর্ম অফ ভার্ব আর কি। এবং এটার মাধ্যমেই তাদের ভেতরে আবার ওই গ্রামাটিক্যাল স্ট্রাকচারটাকে রিইনফোর্স করা হবে, মানে গ্রামাটিক্যাল স্ট্রাকচারটা সে শিখে যাচ্ছে, কোথায় ভার্ব ওয়ান ভার্ব টু বা কোথায় আইএনজি যুক্ত হচ্ছে, কোথায় পাস্ট পার্টিসিপল যুক্ত হচ্ছে, এগুলো শেখানো হচ্ছে। এরপরে মেমোরাইজেশন। মেমোরাইজেশন ইজ দ্য কি এলিমেন্ট অফ অডিও লিঙ্গুয়াল মেথড। অডিও লিঙ্গুয়াল মেথডের প্রধান একটা এলিমেন্ট হচ্ছে এই মেমোরাইজেশন, মুখস্থ করা। স্টুডেন্টস মেমোরাইজ ডায়ালগস, ভোকাবুলারি লিস্ট অ্যান্ড গ্রামাটিক্যাল স্ট্রাকচার। স্টুডেন্টরা ডায়ালগ মুখস্থ করে, সিচুয়েশনাল ডায়ালগ গুলো আর কি, তারপর ভোকাবুলারি লিস্ট মুখস্থ করে, শব্দের লিস্ট গুলো মুখস্থ করে, এবং গ্রামাটিক্যাল স্ট্রাকচার গুলো মুখস্থ করে। The goal is to build a mental reservoir of language element that can be called and used automatically. এবং এটার উদ্দেশ্য হচ্ছে, এই যে তুমি যখন শব্দ মেমোরাইজ করতেছো, এটার উদ্দেশ্য হচ্ছে যে একটা মেন্টাল রিজার্ভার করা, মানে আমাদের মনের ভেতরে শব্দের একটা রিজার্ভ তৈরি করা, এবং আমরা যখন দরকার হবে তখন এটাকে আমরা কল করব, রিকল করব, স্মরণ করব, এবং অটোমেটিক্যালি এগুলো আসবে বা ইউজ করব। উদাহরণস্বরূপ, স্টুডেন্টস মাইট মেমোরাইজ এ ডায়ালগ বিটুইন টু পিপুল অর্ডারিং ফুড ইন আ রেস্টুরেন্ট। এবং বলতেছে একটা রেস্টুরেন্টে, আমরা যেটা রেস্টুরেন্ট আর কি, এটা সঠিক উচ্চারণ রেস্টুরেন্ট, বলতেছে রেস্টুরেন্টে যে আমরা মানে ডায়ালগ মুখস্থ করবে, স্টুডেন্ট ডায়ালগ মুখস্থ করবে, এবং রেস্টুরেন্টে গিয়ে ডায়ালগটা এরকম পার্টিকুলার বিশেষ সিচুয়েশনাল ডায়ালগ হবে, যেমন রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার করা, বা হোটেল বুকিং দেয়া, বা একটা প্লেনের টিকিট কাটা, বা হচ্ছে কোথাও গিয়ে আহ, এমনিতেই অপরিচিত মানুষের সাথে আলাপচারিতা, এগুলো আর কি। আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে মিনিমাল ইউজ অফ ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ। ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ বলতেছে দ্য ইউজ অফ দ্য লার্নার্স নেটিভ ল্যাঙ্গুয়েজ, যেটাকে বলা হচ্ছে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, ইজ মিনিমাইজড ইন দ্য ক্লাসরুম। বলা হচ্ছে যে এই লার্নারদের নেটিভ ল্যাঙ্গুয়েজটা মিনিমাল ইউজ করা, মানে আমাদের ধরো আমরা যখন ইংরেজি শিখতে যাচ্ছি, ওখানে যদি আমরা একেবারেই বাংলা ইউজ না করি, আমরা ইংরেজি শিখতে পারবো? আমি যদি তোমাকে বলি যে অরেঞ্জ মানে কমলা, এখন অরেঞ্জকে আমি অরেঞ্জ বলতেছি, কমলা বললাম না, তাহলে কি তুমি শিখতে পারবা? শিখতে পারবা। তোমাকে আমাকে ওই হচ্ছে একটা কমলা কিনে নিয়ে এসে খাওয়াইতে হবে এবং দেখাইতে হবে যে এটা কমলা। মিষ্টির বেলায় বলতে হবে এটা মিষ্টি, সো এটা খাও এবং এটা চিনে নাও। এবার প্রত্যেকটা মুরগির বেলায় একটা মুরগি নিয়ে আসতে হবে, চিকেন ভাজা ভাজা করে তোমাকে খাওয়াইতে হবে, তবে তুমি চিনতে পারবা। যদি যতক্ষণ না আমি মুরগি বলবো, হ্যাঁ, যে হেন মানে মুরগি বা চিকেন মানে মুরগি, এটা যতক্ষণ না বলবো ততক্ষণ তুমি বুঝবা না। তো এই জন্য বাংলা বা ভার্নাকুলার যে ল্যাঙ্গুয়েজটা আমাদের, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা আমাদের মিনিমাল ইউজ করতে হবে। আমরা যদি যেখানে পারবো ইউজ করার দরকার নেই সেটা আমরা বলবো না। ধরো তুমি বলতেছো হেন মানে কি, কেউ একজন জিজ্ঞাসা করলো হোয়াটস দ্য মিনিং অফ হেন, তুমি তখন বললে যে চিকেন, হ্যাঁ, তখন সে বুঝে গেল যে ও আচ্ছা এটা মুরগি। বাট তুমি যদি এখানে বলে দাও বাংলায় মুরগি, তাহলে তো হইলো না, তুমি এটার একটা সিনোনিম ইউজ করো। ওকে, বলতেছে যে এটা মিনিমাল ইউজ করতে হবে। হ্যাঁ, দ্য ইউজ অফ লার্নার্স নেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ মিনিমাইজড ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমে যতটা কম পারা যায় এটা ইউজ করতে হবে। টিচার্স অ্যান্ড স্টুডেন্টস আর এনকারেজ টু কমিউনিকেট ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ অ্যাজ মাচ অ্যাজ পসিবল টু ক্রিয়েট অ্যান ইমার্সিভ
লার্নিং এনভায়রনমেন্ট, এবং স্টুডেন্টস এবং লার্নারদেরকে উৎসাহিত করতে হবে যে তারা যাতে তারা টার্গেট ল্যাঙ্গুয়েজে কথা বলে যতটা পারা যায়, এবং এটা করতে পারলে লার্নিং এনভায়রনমেন্টের ভেতরে তারা নিমজ্জিত থাকবে, ইমার্সিভ থাকবে। ইউজ অফ অডিও ম্যাটেরিয়ালস, অডিও লিঙ্গুয়ালের ভেতরে অডিও থাকবে না, তাই না? The method heavily relies on the audio material, such as recordings and tapes, to expose learners to authentic pronunciation, intonation, and rhythm. এইখানে এই মেথডে তোমার অডিও ম্যাটেরিয়ালস এর উপরে অনেকখানি নির্ভর করতে হয়, বিশেষ করে রেকর্ডিং বা টেপস এই যে এইগুলোর উপরে, এখন তো ভিডিও যেগুলো আছে সেগুলোর উপরে ডিপেন্ড করা লাগে, এবং যাতে করে লার্নাররা অথেন্টিক প্রোনাউন্সিয়েশন শিখতে পারে, ইন্টোনেশন শিখতে পারে, রিদম শিখতে পারে। Listening exercises are integral to developing comprehensive skills. বলা হচ্ছে যে লিসনিং প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ এই কম্প্রিহেনশন স্কিল ডেভেলপ করার জন্য। কম্প্রিহেনশন স্কিল কোনটা? কোনো কথা শুনে বুঝতে পারা। ধরো কেউ একজন ইংরেজিতে বললো, এখন যদি এখানে এসে ধরো জেনিফার লোপেজ একটা গান গেয়ে গেল ইংলিশে, আমরা শুনতে পাইলাম, লিসনিং করলাম, কিন্তু কম্প্রিহেন্ড করতে পারলাম না, মানে বুঝতে পারলাম না, তাহলে তো হইলো না, আমাদেরকে কম্প্রিহেন্ড করতে হবে। এক্সাম্পল হিসাবে বলতেছি, স্টুডেন্টস মাইট লিসেন টু দ্য রেকর্ডেড ডায়ালগ অ্যান্ড দেন পার্টিসিপেট ইন অ্যাক্টিভিটিস বেসড অন দ্যাট ডায়ালগ, সাচ অ্যাজ অ্যান্সারিং কোয়েশ্চেন্স অর রিপিটিং সেন্টেন্সেস। বলা হচ্ছে স্টুডেন্টরা রেকর্ডিং শুনবে এবং সেইটার উপরে তারা অ্যাক্টিভিটি করবে ওই ডায়ালগগুলোর উপরে, যে ডায়ালগগুলো তারা শুনবে রেকর্ড থেকে, এবং সেটা হতে পারে অ্যান্সার দেয়া, কোশ্চেন অ্যান্সার দেয়া, তারপরে কোনো সেন্টেন্সকে বারবার রিপিট করা, এগুলো আর কি। এরর কারেকশন, ইমিডিয়েট অ্যান্ড প্রিসাইজ এরর কারেকশন ইজ এমফাসাইজ। এখানে তাৎক্ষণিকভাবে যতটা অল্প পারা যায় এরর কারেকশন করার কথা বলা হচ্ছে। টিচার্স কারেক্ট এরর্স প্রম্পটলি টু প্রিভেন্ট লার্নার্স ফ্রম ইন্টারনালাইজিং মিস্টেক্স। টিচাররা কি করবে? স্টুডেন্টদেরকে স্বপ্রণোদিত ভাবে এই হচ্ছে ভুলগুলো ধরিয়ে দিবে, কারেক্ট করে দিবে, যাতে করে স্টুডেন্টরা ভুল শিক্ষাটা না শিখে, তারা ইন্টারনালাইজ না করে মিস্টেক গুলিকে। পজিটিভ reinforcement is also provided when students produce correct language form, এবং পজিটিভলি তাদেরকে রিইনফোর্স করতে হবে যখন একটা স্টুডেন্ট কারেক্ট কোনো ল্যাঙ্গুয়েজ ফর্ম প্রডিউস করবে সেই সময়টাতে, মানে উৎসাহ দিতে হবে এক কথায়। Example, if a student makes a pronunciation mistake, the teacher corrects them and guides them to say the word and phrase correctly. যখন একটা স্টুডেন্টস কোনো একটা প্রোনাউন্সিয়েশন করতে সে ভুল করবে, তখন টিচার তাকে শুধরে দিবে এবং একই সঙ্গে তাকে গাইড করবে যাতে করে সে ওই ওয়ার্ড বা ফ্রেজটাকে কারেক্টলি তোমার প্রোনাউন্সিয়েট করতে পারে। তো এই হচ্ছে টোটাল প্রশ্নটা ইন সামারি। সামারিতে এই কথাগুলোই বলা আছে, ইন্ট্রোডাকশনে যা আছে তাই তাই আর বলতেছি না। তো এই প্রশ্নটা এতটুকুই। আমরা এবার আরেকটা প্রশ্নে চলে আসি। এই প্রশ্নটা ছোট, মাত্র 675 ওয়ার্ডের। এবার আসো আমরা চলে যাই এর পরের যে ওয়ার্ড। এটা এটা একটা বড় প্রশ্ন, কিন্তু এটা বড় হচ্ছে এখানে আমি একটা অতিরিক্ত জিনিস লাগাইছি এই জন্য, নইলে এটাও ছোট। এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি অতিরিক্ত লাগিয়েছি, সেজন্য এটা বড়। আদারওয়াইজ এটা কিন্তু মাত্র 900 ওয়ার্ড। 900-এর ভেতরেও ইন্ট্রোডাকশন থেকেও ছোট করা যাবে, তো আমি ছোটটা করতেছি না আর কি। এই যে এখান থেকে কমবে, এখানে বেসিক যে জিনিসগুলো সেগুলো মনে রাখলেই হবে, এবং এটাও বানিয়ে লেখা যায়। তো দেখো, state the main principle or theoretical foundation of the total physical response method. TPR বলতে total physical response method। বলতেছে what are the advantages and disadvantages, মানে এক কথায় এটার অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এটার মেথড,
টেকনিক, গোল, এই সব কিছু এখানে আলোচনা করে এবং এটার ব্যাকগ্রাউন্ড সেই সব কিছুই। তো আমরা একটু দেখি যে টোটাল ফিজিক্যাল রেসপন্স ইজ এ ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড ডেভেলপড বাই জেমস আশার, এ প্রফেসর ইমেরিটাস ইন সাইকোলজি অ্যাট স্যান্স এত। এগুলোর দরকার হয় না, হ্যাঁ, কিন্তু তারপর আমি এগুলো নিয়েছি এক জায়গা থেকে যেখান থেকে আসলে এগুলো দিয়ে দেয়া আছে, তাই আমি এগুলো রেখে দিয়েছি যে অনেকেই নিজেদের নোটকে আরেকটু সমৃদ্ধ করতে পারবে। তো বলা হচ্ছে যে এই মেথডটা মূলত, এটা ল্যাঙ্গুয়েজ টিচিং মেথড, এটা ডেভেলপ করেছেন জেমস আশার। তিনি একজন প্রফেসর সাইকোলজির এবং এটা এই স্টেট ইউনিভার্সিটি আর কি, সেন্ট জোস স্টেট ইউনিভার্সিটির। ইট ইজ বেসড অন দ্য কোঅর্ডিনেশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ফিজিক্যাল মুভমেন্ট। এটা মূলত ডিপেন্ড করে বা বেস করে হচ্ছে আহ, সহযোগিতামূলক ভাষা এবং একই সঙ্গে ফিজিক্যাল মুভমেন্টের বিষয়টা। ইন টিপিআর, ইনস্ট্রাক্টরস গিভস কমান্ডস টু স্টুডেন্টস ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ উইথ বডি মুভমেন্টস। এবং এই জাতীয় মানে এই টিপিআর, টোটাল ফিজিক্যাল রেসপন্সের যে ইনস্ট্রাক্টর, তিনি কমান্ড করে থাকেন স্টুডেন্টদেরকে টার্গেট ল্যাঙ্গুয়েজ দিয়ে এবং সেটা বডি মুভমেন্ট করে। অ্যান্ড স্টুডেন্টস রেসপন্ড উইথ হোল বডি অ্যাকশন, এবং স্টুডেন্টরা ওই বডি অ্যাকশন দিয়েই তোমার রেসপন্স করে থাকে। বডি ল্যাঙ্গুয়েজটা কি এটা তো জানো অবশ্যই তোমরা। ওই যে অনেক সময় এরকম থাকে না, অনেক লোক আছে কথা বলতে পারে না, তাদের সামনে গিয়ে যেভাবে তোমরা বলো, তাকে বোঝাও কোনো একটা বিষয়, সেটাই হচ্ছে তোমার এই ফিজিক্যাল রেসপন্স, বা সেটাই হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজ। আবার আমরা দেখবো যে আমাদের বিটিভির খবর বা অন্যান্য অনেক বাইরের দেশের চ্যানেলগুলোতে দেখবো যে এক কোনায় একজন হাত ইশারা করে করে বলে দিচ্ছে। তো ওইটাই হচ্ছে তোমার এই ফিজিক্যাল রেসপন্স। দিস মেথড ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য কম্প্রিহেনশন অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ টিচিং। এটা হচ্ছে কম্প্রিহেনশন অ্যাপ্রোচের একটা এক্সাম্পল। লিসনিং অ্যান্ড রেসপন্ডিং উইথ অ্যাকশন সার্ভস টু পারপাসেস। এই লিসনিং এবং রেসপন্ডিং উইথ অ্যাকশন, এটা দুইটা উদ্দেশ্য সার্ভ করে। একটা হচ্ছে it's a means of quickly recognizing meaning in the language being learned। এটার মানে হচ্ছে যে কুইকলি রিকগনাইজ করতে পারতেছো কোন একটা ল্যাঙ্গুয়েজ শেখার পরে। অ্যান্ড এ মিনস অফ প্যাসিভলি লার্নিং দ্য স্ট্রাকচার অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইটসেলফ। এবং এটার আরেকটা মিনিং হচ্ছে তুমি নিষ্ক্রিয়ভাবেও প্যাসিভলি লার্নিং দ্য স্ট্রাকচার, ওই ভাষাটার তুমি স্ট্রাকচারটা তুমি অটোমেটিক্যালি প্যাসিভলি এটা শিখে ফেলতেছো। Grammar is not taught explicitly but can be learned from the language input। বলা হচ্ছে এখানে গ্রামারটাকে অত প্রকাশ্যে শেখানো হয় না, এবং কিন্তু এটা ক্যান বি লার্ন ফ্রম ল্যাঙ্গুয়েজ ইনপুট, এবং ল্যাঙ্গুয়েজ ইনপুটের মাধ্যমে এটা শেখা হয়ে যায়। টিপিআর ইজ আ ভ্যালুয়েবল ওয়ে টু লার্ন ভোকাবুলারি, স্পেশালি ইডিওমিক টার্মস এটসেট্রা। এখানে এক্সাম্পল হিসেবে বলতেছে যে ফ্রেজাল ভার্ব। এই টোটাল ফিজিক্যাল রেসপন্স যেটা, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বা মূল্যবান এই ভোকাবুলারি শেখার ক্ষেত্রে, বিশেষ করে ইডিওমিক টার্মস বা ফ্রেজাল ভার্বস এগুলো শেখার ক্ষেত্রে। Asher developed TPR as a result of his experience observing young children learning their first language। আশার এই টিপিআর ডেভেলপ করেছিলেন তার একটা বাস্তব অভিজ্ঞতা থেকে, যে তিনি বাচ্চাদেরকে বাচ্চারা যখন তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাকে অর্জন করে অ্যাকুয়ার করে শিখে, সেটা দেখে তিনি মূলত এই টিপিআরটা করেছিলেন, রপ্ত করেছিলেন। He noticed that interactions between parents and children often took the form of speech from the parent followed by the physical response from the child। তিনি নোটিশ করেছিলেন যে প্যারেন্টস এবং চিলড্রেনদের ভেতরে যে ইন্টারাকশনটা হয়, এইটা অফেন টুক দ্য ফর্ম অফ স্পিচ, সেটা ফর্ম অফ স্পিচে রূপান্তর হয় বা ফর্ম অফ স্পিচের রূপ ধারণ করে ফ্রম দ্য প্যারেন্টস ফলোড বাই এ ফিজিক্যাল রেসপন্স ফ্রম দ্য চিলড্রেন। এবং আমরা যারা প্যারেন্টস রয়েছি তারা আমরা বাচ্চার ফিজিক্যাল রেসপন্স দেখে অনেক সময় ওইটা ফলো করার চেষ্টা করি। হয়তো একটা বাচ্চা ধরো মাথা নাড়তেছে বা কাঁদতেছে, সেটা দেখে আমরা বুঝতে পারি যে হয় সে আঘাত পেয়েছে, নইলে সে খাবে, তাই না? এরকম কান্নাকাটি দেখলে আমরা বুঝতে পারি। বা সে অনেক সময় অঙ্গভঙ্গি করে, সেটা দিয়েও আমরা বুঝতে পারি।
Asher made three hypotheses based on his observations. আশার এখান থেকে তিনটা হাইপোথিসিস তৈরি করতেছেন। হাইপোথিসিস বলতে অনুমান বা আইডিয়া বা কনসেপ্ট তিনি তৈরি করতেছেন। প্রথমটা হচ্ছে দ্যাট ল্যাঙ্গুয়েজ ইজ লার্ন প্রাইমারিলি বাই লিসনিং। প্রথমটা তিনি ধরে নিচ্ছেন যে ল্যাঙ্গুয়েজটা লিসনিং এর মাধ্যমে শেখা হয়। সেকেন্ড হচ্ছে দ্যাট ল্যাঙ্গুয়েজ লার্নিং মাস্ট এঙ্গেজ দ্য রাইট হেমিস্ফিয়ার অফ দ্য ব্রেইন। সেকেন্ডটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিংটা জন্য আমাদের ব্রেইনের সঠিক জায়গাটা ইউজ করতে হবে, সঠিক হেমিস্ফিয়ারটা, আমাদের ব্রেনের কোন জায়গা দিয়ে আমাদের ল্যাঙ্গুয়েজটা আমরা মানে গ্র্যাব করি সেটার কথা বলতেছে, সেটা দিয়ে শিখতে হবে। অ্যান্ড থার্ড, দ্যাট লার্নিং ল্যাঙ্গুয়েজ শুডন্ট ইনভলভ অ্যানি স্ট্রেস। এবং বলা হচ্ছে ভাষা শিক্ষার ক্ষেত্রে কোনো স্ট্রেস এখানে রাখা যাবে না, কোনো জোর জবরদস্তি বা প্রেশার দিলে ভাষা শেখা যাবে না, সেটা করা যাবে না, সেটা তিনি বলতেছেন। আমরা একটা ছোট বাচ্চাকে প্রেশার দেই? প্রেশার দেই না। বাট আমরা যখন বড় হচ্ছি তখন কি হয়, ভাষা শেখার জন্য প্রেশার দিচ্ছে না, আমরা নিজেরা প্রেশার ফিল করি, কিন্তু ছোট বাচ্চারা কিন্তু কোনো প্রেশার ফিল করে না, ধীরে 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 শিখে যায়। টোটাল ফিজিক্যাল রেসপন্স ইজ অফেন ইউজড অ্যালংসাইড আদার মেথডস অ্যান্ড টেকনিক্স। এই টোটাল ফিজিক্যাল রেসপন্সটা এইটা অন্যান্য আরো কিছু মেথড এবং টেকনিক্সের সাথে পাশাপাশিও ইউজ করা হয়। ইটস পপুলার উইথ বিগিনার্স অ্যান্ড উইথ ইয়াং লার্নার্স। এটা খুবই জনপ্রিয় বিগিনারদের মধ্যে এবং ইয়াং লার্নারদের মধ্যে। অলদো ইট ক্যান বি ইউজড উইথ স্টুডেন্টস অফ অল লেভেলস অ্যান্ড অল এজ গ্রাউন্ড। যদিও এটা ব্যবহার করা যেতে পারে সকল লেভেলের স্টুডেন্টদের মধ্যে, স্টুডেন্টরা এটা ব্যবহার করতে পারে এবং সকল এজের মানুষরাও এটা ব্যবহার করতে পারে। তো এই গেল হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশনটা একটু বড়, আমাদের এত বড় না লিখলেও হবে, তোমরা ছোট করে নিবা। আর ব্যাকগ্রাউন্ডটা আমি পড়তেছি না, ব্যাকগ্রাউন্ডটার ভেতরে এই কথাগুলোই রয়েছে আর কি। কিভাবে কি আসলো ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে রেখেছি, এটা তোমরা আমি এইভাবে দিয়ে রাখলাম। তোমরা যে পারো পড়ো, আর যা মনে হয় যে পড়বো না তো পড়িও না, এটা এইভাবে দিয়ে রাখলাম। এবার দেখো প্রিন্সিপাল, আমরা এখান থেকে পড়ি। TPR is an example of the comprehension approach to language teaching. এটা ল্যাঙ্গুয়েজ টিচিং এর একটা comprehension approach এর উদাহরণ। Methods in the comprehension approach emphasize the importance of listening to language development and do not require spoken output in the early stage of learning. বলা হচ্ছে যে এই মেথড ইন দ্য কম্প্রিহেনশন অ্যাপ্রোচের ক্ষেত্রে যে জিনিসটার উপরে জোর দেওয়া হয় সেটা হলো লিসনিং টু ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। মানে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের জন্য শোনার ক্ষেত্রে যত বেশি শুনবা সেটার উপরে ডেভেলপ করা হয়, এবং শুরুতেই ইনিশিয়ালি এই স্পোকেন আউটপুটের উপরে জোর দেওয়া হয় না। এই এত আর্লি স্টেজ অফ লার্নিং এর ক্ষেত্রে স্পোকেনটা অত বেশি প্রেসার দেওয়া হয় না, শুধু শুনতে বলা হয়। ইন টিপিআর স্টুডেন্টস আর নট ফোর্স টু স্পিক। টিপিআর স্টুডেন্টদেরকে কথা বলার জন্য ফোর্স করা হয় না। ইনস্টেড টিচার্স ওয়েট আনটিল স্টুডেন্টস অ্যাকুয়ার এনাফ ল্যাঙ্গুয়েজ থ্রু লিসনিং দ্যাট দে স্টার্ট টু স্পিক স্পন্টেনিয়াসলি। বরং কি করে টিচাররাই ওয়েট করে যে স্টুডেন্ট যাতে করে মানে পর্যাপ্ত নলেজ নিতে পারে ল্যাঙ্গুয়েজ সম্পর্কে লিসনিং এর মাধ্যমে, এবং তারপরে তারা স্পন্টেনিয়াসলি কথা বলতে শুরু করবে। At the beginning stage of instruction, students can respond to the instructor in their native language. এবং শুরুর দিকে বিগিনিং স্টেজে স্টুডেন্টরা তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজে রেসপন্ড করতে পারে। এটার একটা উদাহরণ কি, যেমন ধরো আমরা হিন্দি ভাষা শিখেছি না, হিন্দি ভাষা শিখেছি, এটা কি আমাদের কোথাও কোর্স করতে হয়েছে, কোথাও প্র্যাকটিস করতে হয়েছে? আমরা ওটা বুঝতেও পারি, আবার একটু একটু বলতেও পারি, তাই না? এটা কিভাবে হয়েছে? কারণ ওই যে আমরা এই টিপিআর মেথডে শিখেছি, আমরা লিসনিং করেছি, অনেক মুভি দেখতে 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 শিখেছি, তাই না? যেমন আমি নিজেও হিন্দি কিছুই বুঝতাম না, 10%ও বুঝতাম না। ইনফ্যাক্ট আমি যখন কলেজে পড়ি তখনও, তো তখন তো আর আমাদের ইউটিউব ছিল না বা এটা সেটা ছিল না, যার জন্য অত কিছু জানতামও না। ওই ডিভিডি, তার আগে ছিল হচ্ছে ভিসিআর, এগুলো দেখে দেখে আমরা মুভি দেখতাম বা এটা সেটা, তো এত কিছু জানতাম না। বাট যখন ইউটিউব আসলো, তারপরে প্রচুর সিনেমা দেখেছি, এবং তারপরে দেখা যায় যে হিন্দি টিন্দি এগুলো ইয়ে হয়ে গেছে। ঠিক এরকমই তুমি যদি স্প্যানিশ মুভি দেখতে থাকো, একটানা যদি তুমি 6 মাস 1 বছর স্প্যানিশ মুভি দেখো, তারপরে দেখবা তুমি নিজেই স্প্যানিশ ভাষা বুঝতে পারতেছো, কিছু কিছু জায়গায় তুমি বুঝতে পারতেছো। আমরা ওই যে হিন্দি, তো তুমি ধরো হিন্দিতে আমাদের ভাষার সাথে মিল আছে, তার জন্য অনেক কিছু বুঝতে পারি, বাট
তামিল বা তেলেগু, এগুলো দেখবা অনেক কিছু আমরা এখন বুঝতে পারি, তাই না? কারণ এগুলো আমরা অনেক সিনেমা দেখে থাকি সেজন্য। ওকে, এবার আসো, while the majority of class time is spent on listening comprehension, the ultimate goal of the method is to develop oral fluency। বলা হচ্ছে মেজরিটি মানে ক্লাস টাইমের মেজরিটি সময় এখানে মূলত স্পেন্ড করা হয় লিসনিং এর উপরে, লিসনিং কম্প্রিহেনশনের উপরে, ভাষা শুনে বুঝতে পারা সেটার উপরে। কিন্তু এটার আলটিমেট গোল হচ্ছে ওই ওরাল ফ্লুয়েন্সিটাকেই ডেভেলপ করা। আশার সিজ ডেভেলপিং লিসনিং কম্প্রিহেনশন স্কিলস অ্যাজ দ্য মোস্ট এফিসিয়েন্ট ওয়ে অফ ডেভেলপিং স্পোকেন ল্যাঙ্গুয়েজ স্কিল। এবং আশার দেখেছেন যে এই লিসনিং কম্প্রিহেনশন স্কিল ডেভেলপ করাটা এটা অনেক বেশি কার্যকরী এই স্পোকেন ল্যাঙ্গুয়েজ স্কিলটা ডেভেলপ করার ক্ষেত্রে। এটা কিন্তু আসলেই তাই। আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যে রিডিং রাইটিং, অ্যাডভান্স রিডিং রাইটিং নামে 300 মার্কের যে একটা লীলা খেলা চলে, এটা না দিয়ে যদি এই 100 মার্কের স্পোকেন লাগাই দিত, এবং 100 মার্কের যদি ইয়ে লাগাই দিত, কি বলে, লিসনিং, যে তোমরা শুনবা, শুনে শুনে বলতে হবে যে এটাতে কি বলতেছে, তাহলে কিন্তু আমাদের বেশি উপকার হতো। এবার আসো, lessons in TPR are organized around grammar and in particular around the verb। এই টিপিআর এর ক্ষেত্রে লেসন বা অনুশীলনী যেগুলো সাজানো হয় সেগুলো গ্রামারকে কেন্দ্র করেই এবং বিশেষ করে ভার্বকে কেন্দ্র করে আর কি। ইনস্ট্রাকচার্স ইস্যু commands based on the verb and vocabulary to be learned in that lesson। এবং ইনস্ট্রাক্টর যারা থাকেন, টিচার যারা থাকেন, তারা ইস্যু কমান্ড করেন এই ভার্ব এবং ভোকাবুলারি টু বি লার্নড ইন দ্যাট লেসন। ওই লেসনটাতে ভার্ব এবং ভোকাবুলারি শেখানোর জন্য তারা মানে ক্লাসটা নিয়ে থাকে আর কি, বা যেখানে যে গাইড বা নির্দেশনা যেগুলো দেয়া লাগবে সেগুলো সেটা দিয়ে থাকে। However, the primary focus in lessons is on meaning। প্রাইমারি ফোকাসটা থাকে ওই মিনিংটা বোঝা, which distinguishes TPR from the grammar based method such as grammar translation। এবং এটাই মূলত ওই টিপিআর কে গ্রামার বেসড যে মেথড গুলো রয়েছে সেগুলো থেকে আলাদা করেছে, বিশেষ করে গ্রামার ট্রান্সলেশন মেথড থেকে আলাদা করেছে। যে টিপিআর এ বেসিকলি তোমার মিনিং এর উপরে জোর দেওয়া হয়, মিনিং শুনে বুঝতে হবে সেটার উপরে জোর দেওয়া হয়। ধরো তুমি একটা গ্রামার ট্রান্সলেশন মেথডে পড়তেছো আর গ্রামার পারো না, তাহলে ওইখানে তুমি যেমন লজ্জিত হবা, ঠিক তেমনি টিপিআর মেথডে গিয়ে তোমার লিসনিং পারতে হবে। টিপিআর মেথড কমপ্লিট করার পরে তোমার লিসনিং পারতে হবে। ওইটা না পারলে তুমি লজ্জিত বোধ করবে আর কি। আর ওইখানে গ্রামারের এত বেশি ইয়ে নাই, কিন্তু ওখানে লিসনিংটা পারতে হবে। গ্রামার ইজ নট এক্সপ্লিসিটলি টট। এখানে গ্রামারটাকে ওপেনলি শেখানো হয় না, বাট ইজ লার্ন বাই ইন্ডাকশন। কিন্তু এটা ইন্ডাকশনের মাধ্যমে এটা শিখে যাওয়া হয়, মানে ছলে বলে শিখে যাই আর কি আমরা। স্টুডেন্টস আর এক্সপেক্টেড টু সাবকনসিয়াসলি অ্যাকুয়ার দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার্স of the language through exposure to spoken language input, in addition to decoding the messages in the input to find their meaning। বলতে স্টুডেন্টদেরকে এখানে সাবকনসিয়াসলি গ্রামাটিক্যাল স্ট্রাকচার শেখানো হয়, যে যে ল্যাঙ্গুয়েজটা শেখানো হচ্ছে সেই ল্যাঙ্গুয়েজের আর কি, টার্গেট ল্যাঙ্গুয়েজের। এবং থ্রু এক্সপোজার অফ স্পোকেন ল্যাঙ্গুয়েজ, স্পোকেন ল্যাঙ্গুয়েজের এক্সপোজারে মূলত এটা গ্রামাটিক্যাল ইয়েগুলো ইনপুট গুলো দেওয়া হয়। এবং এখানে আমাদের এত দরকার নেই, ডিকোডিং মিকোডিং এর দরকার নেই। This approach to listening is called code breaking। এটাও দরকার নেই। TPR is both a teaching technique and a philosophy of language teaching। TPR একই সঙ্গে একটা টিচিং টেকনিক, আবার ল্যাঙ্গুয়েজ টিচিং এর একটা ফিলোসফিও বলতে পারো। টিচার্স ডু নট হ্যাভ টু লিমিট দেমসেলফ টু TPR টেকনিক্স টু টিচ অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ দ্য মেথড। এবং টিচারদেরকে কখনো লিমিটেড করে রাখা হয় না এই টিপিআর টেকনিকের ভেতরে। ভাষা শিক্ষার ক্ষেত্রে যেটা প্রয়োজনীয়, যেটা দরকার, সেটাই করানো হয় টিপিআর মেথডে। Because the students are only expected to listen and not to speak, the teachers has the sole responsibility for
for deciding what input students hear. যেহেতু এখানে স্টুডেন্টদেরকে এক্সপেক্ট করা হয় যে তারা শুধু শুনবে, কথা বলার দরকার নেই, সেক্ষেত্রে টিচাররা এখানে রেসপন্সিবিলিটি নেয় যে স্টুডেন্টরা কোন জিনিসগুলো শিখবে, কোনগুলো শিখলে তাদের জন্য শুরুর দিকে একটু ইজি হবে, তারপরে ধীরে ধীরে তারা অ্যাডভান্স লেভেলের দিকে যাবে। এটা টিচাররা ডিসাইড করে। ওকে, এবার আসো টিচার্স রোল। এই মেথডে টিচারের রোলটা কি? It has an active and direct role in the RFT. এর একটা, আচ্ছা RFT মানে কি আবার, নাকি RPT, TPR আমরা জানতে পেলাম। যাক, ইট হ্যাজ অ্যান অ্যাক্টিভ অ্যান্ড ডিরেক্ট রোল ইন RFT। RFT তে এর একটা অ্যাক্টিভ রোল রয়েছে, আমরা এখানে দেখে আসি তো। RFT ইন RFT, বিহেভিয়ার অ্যানালিটিক অ্যাকাউন্ট, আচার আচরণ বুঝতে পারা, আচার আচরণ নিয়ে গবেষণার একটা ইয়ে। আচ্ছা, আমরা এটাকে ওইভাবেই রাখি। রিলেশন ফ্রেম থিওরি, রিলেশনাল ফ্রেম থিওরি, RFT। It has an active and direct role in the RFT. রিলেশনাল ফ্রেম থিওরির ক্ষেত্রে এটা একটা ডিরেক্ট এবং অ্যাক্টিভ রোল রয়েছে, ভূমিকা রয়েছে। Their main responsibility is to expose the student to the target language so that they can assimilate its basic rules. বলতেছে যে তাদের মেইন রেসপন্সিবিলিটি, অর্থাৎ টিচারদের মেইন রেসপন্সিবিলিটি হচ্ছে স্টুডেন্টদের টু এক্সপোজ দ্য স্টুডেন্ট টু দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, টার্গেট ল্যাঙ্গুয়েজের সাথে তাকে পরিচয় করিয়ে দেয়া, বা টার্গেট ল্যাঙ্গুয়েজে তাকে পুরোপুরি এক্সপোজ করা আর কি। এটা হচ্ছে প্রধান তাদের কাজ, যাতে করে দে ক্যান অ্যাসিমিলেট, যাতে করে তারা এই মৌলিক নিয়মগুলোকে তোমার একীভূত করতে পারে, অ্যাসিমিলেট করতে পারে, সেটার কথা বলা হচ্ছে। হি ইজ দ্য ওয়ান হু ডিসাইডস হোয়াট ইজ টট, এবং টিচার হচ্ছে সেই ব্যক্তি যিনি ডিসাইড করবেন কোন জিনিস শিখাইতে হবে। হু সিলেক্ট দ্য সাপোর্ট ম্যাটেরিয়ালস ফর দ্য লেসন, এবং লেসনের জন্য সাপোর্ট ম্যাটেরিয়াল গুলো তিনি হচ্ছে সিলেক্ট করবেন। দ্য টিচার কন্ট্রোলস দ্য ল্যাঙ্গুয়েজ দ্যাট দ্য স্টুডেন্ট রিসিভস, এবং টিচাররা ল্যাঙ্গুয়েজটাকে কন্ট্রোল করবে যেটা স্টুডেন্টরা রিসিভ করে। হুইচ কনস্টিটিউটস দ্য র ম্যাটেরিয়ালস অফ দ্য কগনিটিভ ম্যাপ দ্যাট স্টুডেন্টস উইল ড্র ইন হিজ মাইন্ড, এবং এইটা একটা কগনিটিভ ম্যাপ তৈরি করে। মানে কগনিটিভ মানে হচ্ছে জ্ঞান, জ্ঞানের ক্ষেত্রে একটা ম্যাপ, জ্ঞানীয় ম্যাপ তৈরি করা হয়, যেটা স্টুডেন্টরা তাদের মনের ভেতরে এঁকে রাখে আর কি, এঁকে থাকে। একটু জটিল কথাগুলো, কিন্তু সামগ্রিকভাবে এটা তুমি নিজের মতো করে লিখতে পারবা। Ashar recommends that the teacher have the new sentences and commands that will introduce already planned and written. বলা হচ্ছে যে আশার বলতেছে যে টিচারের অবশ্যই একটা নতুন সেন্টেন্স এবং কমান্ড থাকবে যেটা অলরেডি সে প্রডিউস করে রাখবে এবং সেটা লিখে রাখবে, and not create them spontaneously, এবং সেটা ওই ওই জায়গায় গিয়ে স্পন্টেনিয়াসলি ক্রিয়েট করবে এটা না। You must also be prepared and very organized so that the class can flow, এবং সে অবশ্যই তৈরি থাকবে এবং অর্গানাইজড থাকবে যাতে করে ক্লাসটা কন্টিনিউ হয়। ক্লাসের মাঝে গিয়ে যদি সে খুঁজতে থাকে যে কি পড়াবো, তাহলে তো হইলো না। The teacher must allow the students oral skill to develop at their own pace, that is naturally, এবং টিচারদের উচিত তারা অবশ্যই স্টুডেন্টদেরকে তাদের ওরাল স্কিল, যেটা মৌখিক যে দক্ষতা, এটা ডেভেলপ করার জন্য হচ্ছে তাদেরকে অ্যালাউ করবে, এবং তাদের নিজেদের গতিতেই, এবং সেটা হচ্ছে ন্যাচারালি, তাদেরকে জোর করে কিছু করানো যাবে না। এরপরে স্টুডেন্টদের রোল কি? Pupils mostly
play the roles of listening and acting. এবং এই মেথডে গিয়ে স্টুডেন্টরাই মূলত পিউপিলস বলতে স্টুডেন্ট বা ছাত্রছাত্রী তারাই মোস্টলি মূলত এখানকার ভূমিকা পালন করে থাকে এই লিসনিং ও অ্যাক্টিং এর ক্ষেত্রে। দে লিসেন কেয়ারফুলি টু দ্য টিচার অ্যান্ড রেসপন্ড বেসিক ফিজিক্যালি টু দ্য অর্ডারস গিভেন বাই দ্য টিচার। তারা কেয়ারফুলি টিচারের কথাবার্তাগুলো শুনে থাকে এবং তারা রেসপন্ড করে ফিজিক্যালি টু দ্য অর্ডারস গিভেন বাই দ্য টিচার, এবং টিচার যেমন ভাবে বলে সেইভাবে আর কি। ইন দিস প্রসেস দে লার্ন নিউ এলিমেন্টস, এবং এই প্রসেসে সে নতুন নতুন এলিমেন্ট গুলো তারা শিখে, হুইচ দে মাস্ট রিকগনাইজ ইন অর্ডার টু রিয়াক্ট টু দেম অ্যাজ এক্সপেক্টেড। এবং তারা নতুন নতুন যে এলিমেন্ট গুলো শিখে এগুলো হুইচ দে মাস্ট রিকগনাইজ, যেটা তারা অবশ্যই রেকগনাইজ করবে ইন অর্ডার টু রিয়াক্ট, রিয়াক্ট করার সময়টাতে টু দেম অ্যাজ এক্সপেক্টেড, যেটা তাদের কাছে প্রত্যাশা করা হয়। মানে তুমি যে জিনিসটা শিখতেছো এটা খালি শিখে নিজের ভেতরেই রাখলা তাহলে তো হইলো না, এইটা তোমাকে এটা দিয়ে কাজ চালাইতে হবে। এটা তুমি যখন ব্যবহার করতেছো তখন সেটা রিকগনাইজ করতে পারতে হবে, সেটাকে মাথার ভেতর থেকে নিয়ে আসতে হবে, বের করতে হবে, সেটা বলা হচ্ছে। প্রেজেন্স অফ গ্রামার। গ্রামার ইজ টট ইন্ডাকটিভলি, এখানে গ্রামারটাকে ইন্ডাকটিভলি শেখানো হয়। অ্যাজ দিস মেথড রিকোয়ার্স অ্যাটেনশন টু বি ফোকাসড অন দ্য মিনিং, যেহেতু এই মেথডটা মিনিং এর উপরে ফোকাস করে থাকে, ভাষার মিনিং এর উপরে ফোকাস করে থাকে, রাদার দেন দ্য ফর্ম অফ এলিমেন্টস অফ দ্য ল্যাঙ্গুয়েজ, এবং ল্যাঙ্গুয়েজের গঠনগত যে এলিমেন্ট সেগুলোর উপরে ফোকাস করে না, বরং ফোকাস করে থাকে হচ্ছে মিনিং এর উপরে। সুতরাং গ্রামার এখানে ইন্ডাকটিভলি মানে প্রবর্তক ভাবে আর কি শেখানো হয়। ইন্ডাকটিভ মানে তোমার বা ইন্ডাকশন মানে হচ্ছে, একটু দেখে আসি, উদ্দীপক। ইন্ডাকশন মানে উদ্দীপনা, প্রস্তাবনা মানে ওই যে ক্রিয়েটিভ, তোমরা যেমন ওই যে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে তোমরা যে উদ্দীপনা গুলো পড়তে সেইগুলো আর কি বলতে। তো গ্রামার এখানে উদ্দীপনার মাধ্যমে তারা শিখবে। অ্যাজ দিস মেথড রিকোয়ার্স অ্যাটেনশন, যেহেতু এই মেথডটা সবসময় যেন এই মিনিং এর উপর ফোকাস করে, সুতরাং এখানে ভাষার গঠনগত এলিমেন্ট গুলোর উপরে অত জোর দেওয়া হয় না। ইন দিস সেন্স ইট ডিফার্স ফ্রম মেথডস দ্যাট ওয়ার্ক উইথ স্ট্রাকচারাল অর গ্রামাটিক্যাল মেথড। এই মেথডে এইটা ওই সমস্ত মেথড থেকে পার্থক্য রয়েছে যেখানে স্ট্রাকচারাল এবং গ্রামাটিক্যাল ভিউ রয়েছে। টোটাল ফিজিক্যাল রেসপন্স, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। আচ্ছা, আমাদের এইটুকু দরকার নেই। এবার আসে এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কি। অ্যাডভান্টেজ হচ্ছে ইটস ফান, স্পেশালি ফর দ্য লিটল ওয়ান্স। এটা ছোটদের জন্য অনেক মজার হয়ে থাকে। হেল্পস টু রিমেম্বার, এটা মনে রাখতে অনেক সাহায্য করে থাকে। ইটস গুড অ্যাক্টিভিটি ফর দোজ স্টুডেন্টস হু লার্নস বেস্ট থ্রু অ্যাকশনস অ্যান্ড অবজারভেশনস অ্যান্ড ফর দোজ হু প্রেফার টু বি ইন মোশন। এটা ওই সমস্ত স্টুডেন্টদের জন্য খুবই ভালো যারা, যে সমস্ত স্টুডেন্টরা কাজ করতে পছন্দ করে, অ্যাকশন করতে পছন্দ করে এবং অবজারভেশন পছন্দ করে, এবং একই সঙ্গে যারা প্রেফার করে মোশনকে, যে কোনো গতিকে। অনেক স্টুডেন্ট আছে না, আহ, মানে বলে যে আরেকটু ইন্টারেক্টিভ হলে ভালো হতো, আরেকটু একটু কনভারসেশন করলে ভালো হতো, এরকম থাকে। তো তাদের জন্য এটা খুব ভালো। ক্যান বি ইউজড ইন অ্যানি সাইজ ক্লাস, এটা যে কোনো সাইজের ক্লাসে ব্যবহার করা যেতে পারে। উইথ অ্যানি নাম্বার অফ স্টুডেন্ট, যত নাম্বারই হোক না কেন। লিসনিং এর ক্ষেত্রে যেমন এই যে আমি যে তোমাদের ক্লাসটা নেই, ধরো তোমরা 200-250 জন আছো, এটা যদি একটা ক্লাসরুমের ভেতরে হতো এটা পসিবল হতো না। আর যেহেতু এটা অনলাইনে হচ্ছে, ওয়ান টু ওয়ান তোমরা সবাই শুনতে পাচ্ছ, সেক্ষেত্রে এটাতে 250 কেন, এখানে 2500 5000 হলেও সমস্যা ছিল না। এবং এটা হচ্ছে একটা বলতে পারো অডিও লিঙ্গুয়াল মেথড, তোমরা অডিওটা শুনতে পাচ্ছ। অ্যাজ ইন সাজেস্টোপিডিয়া বোথ হেমিস্ফিয়ার্স অফ দ্য ব্রেইন আর ওয়ার্ক। বলা হচ্ছে যে আমাদের যে সাজেস্টোপিডিয়া অনুযায়ী এটা হচ্ছে এই এই ক্ষেত্রে আমাদের ব্রেইনের প্রত্যেকটা হেমিস্ফিয়ার, ব্রেইনের সামনের অংশ, পেছনের অংশ বা রাইট অংশ, লেফট অংশ, দুটাই কাজ করে আর কি। সাজেস্টোপিডিয়া হচ্ছে এই রিলেটেড প্রশ্ন আছে, এসব মিনিং গুলো মনে থাকে না। অনেকবার এর আগে যতবার পড়িয়েছি সব সময় ইয়ে করেছি, কিন্তু এখন মনে নাই। সাজেস্টোপিডিয়া
আচ্ছা, এই রিলেটেড প্রশ্ন আছে, তখন এটা তোমরা জানবা। প্রস্তাবনা, প্রস্তাবনা না বলতে সাজেস্টিপিডিয়া ইজ এ সাজেশন আর পেডাগজি। পেডাগজি মানে পাণ্ডিত্যপূর্ণ আর কি কথাবার্তা, টিচিং মেথড। আচ্ছা আচ্ছা, আমরা অত কিছুতে না যাই, সাজেস্টোপিডিয়া যখন পড়বো তখন পড়বো। তো বলা হচ্ছে সাজেস্টোপিডিয়া অনুযায়ী এটা ব্রেনের বোথ হেমিস্ফিয়ার এটা কাজে লাগায়, কাজ করে। ইট ইজ ইজি টু প্রিপেয়ার অ্যান্ড হার্ডলি অ্যানি ম্যাটেরিয়ালস আর নিডেড। এটা খুবই সহজ তৈরি করা এবং একই সঙ্গে খুব কমই আর কি ম্যাটেরিয়াল গুলো লাগে, আলাদা কোনো ম্যাটেরিয়াল লাগে না বললেই চলে। ফোকাসিং অন লিসনিং অ্যালাউস স্টুডেন্টস টু এঙ্গেজ ইন ল্যাঙ্গুয়েজ একুইজিশন উইদাউট বিং ইন অ্যান এনভায়রনমেন্ট দ্যাট ইজ কন্ডিউসিভ টু অ্যাংজাইটি। বলা হচ্ছে এখানে যেহেতু লিসনিং এ ফোকাস করা হয়, এই জন্য স্টুডেন্টদের আলাদা এই ভাষা অর্জনের ক্ষেত্রে আলাদা কোনো পরিবেশ লাগে না, এবং এটা কোনো অ্যাংজাইটিও তৈরি করে না। এরপরে এটা গেল আমাদের অ্যাডভান্টেজ। এবার ডিসঅ্যাডভান্টেজ কি? ইট ইজ নট ডিজাইনড ফর দ্য কম্প্রিহেন্সিভ মেথড। এটা কম্প্রিহেন্সিভ মেথডের জন্য ডিজাইন করা না। ইট রিপ্রেজেন্টস এ সেট অফ আইডিয়াস রাদার দেন আ কমপ্লিট মেথড। এটা সেট অফ আইডিয়ার জন্য এটা ডিজাইন করা হয়েছে, এটা কমপ্লিট মেথডের জন্য না। মানে তুমি কম্প্রিহেন্সিভ প্যাসেজ আমরা পড়ে থাকি না, সিন প্যাসেজ আনসিন প্যাসেজ যেগুলো পড়ি, ওগুলোকে বলা হয় কম্প্রিহেন্সিভ প্যাসেজ, মানে একটা প্যাসেজ পড়ে বুঝতে পারা। তো তুমি যদি এইভাবে ল্যাঙ্গুয়েজটা শিখে থাকো, তাহলে তুমি কখনো কোনো একটা প্যাসেজ ট্যাসেজ এগুলো পড়ে তুমি বুঝতে পারবে না। কারণ এখানে মানে সিচুয়েশনাল জিনিসগুলো শেখানো হয়, সিচুয়েশনাল জিনিস। এবং এটা বলতেছে যে এটা কমপ্লিট মেথড না, সেট অফ আইডিয়াস। সিন্স স্টুডেন্টস ডু প্রোগ্রেস ফার্দার ইট বিকামস মোর ডিফিকাল্ট টু গিভ আদার কমান্ডস। এবং স্টুডেন্টরা যেহেতু এটা যখন প্রোগ্রেস করে সামনের দিকে, তখন নতুন নতুন জিনিস এখানে নিয়ে আসা মুশকিল হয়ে যায়। কারণ এখানে ওই একই জিনিস শোনানোর উপরেই তো আছে। হয়তো দেখা যাচ্ছে আজকে বারাক ওবামার বক্তব্য শুনবে, কালকে ট্রাম্পের বক্তব্য শুনবে, মানে ইংরেজি শেখার স্বার্থে। তারপরে ওখানে লিজ ট্রাসের বক্তব্য শুনবে, ঋষি সুনাকের বক্তব্য শুনবা। হুম, তারপরে এরকম আর কি। এর এর বাইরে আলাদা কোনো কিছু নাই লিসনিং এর ক্ষেত্রে, শুধু এগুলাই। ইট ইজ মোস্ট ইউজফুল ফর ফ্রেশম্যান অ্যান্ড সফোমোরস। বলতেছে এটা যারা ফ্রেশ, যারা নতুন স্টুডেন্টস, তাদের জন্য এটা খুবই ইউজফুল। এবং সফোমোরস এর জন্য ইউজফুল। সফোমোরস হচ্ছে যারা দ্বিতীয় বার্ষিকে আর কি পড়ে এরকম, অর্থাৎ ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজের স্টুডেন্ট যারা, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। ফ্রেশম্যান এবং আমি এখানে দিয়ে দিই হচ্ছে সেকেন্ড স্টেজের যে লার্নার্স, তারা, তাদের জন্য এটা। ভেরি লিটল এমফাসিস অন প্রেসিশন। এখানে প্রেসিশনের উপরে অতটা ইয়ে দেওয়া হয় না, তোমার কি বলে, জোর দেওয়া হয় না। মানে তুমি একটা জিনিস খুব স্পষ্ট করে নির্ভুলতার সহিত যে তুমি কোনো একটা স্টেটমেন্ট তুলে ধরবা, ওই জায়গাটাতে অত জোর দেওয়া হয় না, অত নির্ভুলতার দিকে এখানে গুরুত্ব দেওয়া হয় না। স্টুডেন্টস মে ফিল এম্বারেসড, এবং এটা করতে গিয়ে স্টুডেন্টরা এম্বারেসড ফিল হতে পারে, লজ্জিতও হতে পারে। ইট ক্যান বি ভেরি রিপিটেটিভ, এবং এটা খুব রিপিটেটিভ হতে পারে। একই জিনিস বারবার বারবার শুনতে কার ভালো লাগবে? তো এই হচ্ছে টোটালি এটা। এবং এখানে কনক্লুশনটা, ওই যে কনক্লুশন সবসময় ইন্ট্রোডাকশনটাকেই বলতে পারো ঘুরিয়ে লিখতে হয়, তো সেটা করবো আর কি। তো এই হচ্ছে টোটাল আমাদের টোটাল ফিজিক্যাল রেসপন্স। এটা একটু কঠিন, তারপরেও বানিয়ে লেখা যাবে যদি দুই তিনবার একটু বুঝে পড়ো, তাহলেই বানিয়ে লেখা যাবে। টিচারের রোল, স্টুডেন্টদের রোল। টিচারের রোল যদি আমি বানিয়ে লিখতে চাই এটুকুতেই, তাহলে টিচার কি করবে? টিচার ক্লাসরুমে গিয়ে স্টুডেন্টদের বিহেভিয়ার সে অবজার্ভ করবে, এবং তারপরে তাদের ইন্টারেস্ট অনুযায়ী তাদেরকে কমান্ড দিবে। কমান্ড দেওয়া বলতে উম, হচ্ছে তাদেরকে কি করতে হবে না করতে হবে সে গাইডলাইন দিবে। এরপরে তাদেরকে অডিও শোনাবে, তাদেরকে প্র্যাকটিস ম্যাটেরিয়াল দিবে, আর তাদেরকে প্র্যাকটিসে উৎসাহিত করবে, তাদেরকে বা হচ্ছে যার যেটা দরকার সে অনুযায়ী তাদেরকে লিসনিং প্র্যাকটিস করাবে। এখানে স্পোকেনের জন্য অত বেশি ইনফোর্স করবে না। তো এই জিনিসগুলো হচ্ছে টিচারের রোল। স্টুডেন্টদের রোল কি? স্টুডেন্টস মাস্ট ওবে দেয়ার টিচার্স। তাদের টিচারদেরকে ওবে করবে, অ্যান্ড দে উইল অ্যাক্ট অ্যাকর্ডিং টু দা
কমান্ডস কমান্ডস অনুযায়ী তারা অ্যাক্ট করবে, দে উইল প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, তারা প্র্যাকটিস করবে, দে উইল লিসেন অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, তারা শুনবে এবং বোঝার চেষ্টা করবে। এই তো এই কয়েকটা হচ্ছে টিচার স্টুডেন্টদের রোল, এগুলো বানিয়ে লেখা যায় আর কি, বানিয়ে লিখলে পারা যাবে। তো এই হচ্ছে টোটাল এই ইয়েটা, টোটাল ফিজিক্যাল রেসপন্স। এটা তোমরা একটু পড়ো, ভিডিওটা দেখো আবার যদি দরকার হয়, তাহলে দেখবা এটা বুঝতে পারতেছো। প্রথমবারে যখন এগুলো সামনে আসে তখন বুঝতে কষ্ট হয়, বাট দ্বিতীয়বারে দেখবা এরকম, তুমি যদি প্রথমবার কখনো কোনো জায়গায় যাও, ধরো তুমি কখনো আহ চট্টগ্রাম থেকে কখনোই উত্তরবঙ্গে আসোনি, রাজশাহীতে আসোনি, তুমি প্রথমবার যখন আসতে লাগবা দেখবা যে অনেক দেরি হচ্ছে মনে হচ্ছে, আর ফেরার পথে দেখবা যে তুমি খুব তাড়াতাড়ি যেন চলে গেলা। কারণ কি হয় যে যাওয়ার পথে তুমি ওই জায়গাটা চেনো না, জানো না, এই জন্য মনে হচ্ছে অনেক দূর। বাট ফেরার পথে তখন তুমি তো কিছু কিছু জিনিস তোমার যাত্রা পথে দেখেছো, মনে আছে, এই জন্য ওইগুলো তখন পরিচিত মনে হয়। তখন জায়গাটা মনে হয় যেন কাছেই। তো এই জন্য তোমরাও এই প্রশ্নগুলো প্রথমবার দেখে মনে হচ্ছে যে অনেক কঠিন, বাট একবার দুবার যখন পড়বা তখন দেখবা ইজি হয়ে গেছে। আচ্ছা, তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। তোমাদের কারো কিছু বলার থাকলে বলো, নাহলে শেষ করে দিই। আর সামনের দিনে হবে আমাদের কন্টিনেন্টাল, তো তোমাদের ইএলটি যারা আছে তারা রেস্ট নাও, সামনে আবার 2 দিন 3 দিন কন্টিনেন্টাল হবে, আমি আবার জানিয়ে দেবো তোমাদেরকে। ওকে, সো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ভালো থেকো, নেক্সট ক্লাসে কথা বলবো, আল্লাহ হাফেজ।